সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক জব্বার হোসেন এবং জুলা আসালম। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি তরুণদের নিয়ে কথা বলতে চাই যে আমাদের যে তারুণ্য আছে, যে তরুণরা আছে, তাদের চিন্তাটাকে আপনাদের কাছে কতটা গোছালো মনে হয়? যে তারা দেশকে নিয়ে ভাবছে, তারা এমনকি তাদের ক্যারিয়ার নিয়েও ভাবছে। ক্যারিয়ার নিয়ে ভাবলে তো দেশের জন্য এক ধরনের ভাবা, যে সে তার লক্ষ্যটা, তার গন্তব্য, তার চলাটা, এই চিন্তাগুলো কতটা গোছালো বলে মনে হয়? জব্বার ভাই শুরু করতে পারেন। আমার মনে হয় এখানে দু ধরনের আছে। এক ধরনের হচ্ছে যে তরুণরা ভাবছে, নিজেদের নিয়েও ভাবছে, দেশ নিয়েও ভাবছে, তাদের মধ্যে এক ধরনের সচেতনতা আছে। এইটার একটা বড় কারণ হচ্ছে তাদের বেড়ে ওঠাটা, তাদের স্কুলিংটা। সেখানে মানে দেশ, নিজের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, পারিপার্শ্বিক সোসাইটির নানান কিছুর প্রতি দায়িত্ব, এগুলোর মধ্য দিয়ে সে বেড়ে উঠেছে। এই বিষয়গুলো সে কোনো না কোনোভাবে পেয়েছে, তার স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে। এইটা একটা ধরন। আর আরেকটা ধরন, এটা খুব সত্যি, যে তারা আসলে কিছুই ভাবছে না। তারা না নিজের কথা, না দেশের কথা, না তার পরিবেশ প্রতিবেশের কথা। তারা আসলে অন্যের ভাবনা দ্বারা প্রভাবিত হচ্ছে, তাড়িত হচ্ছে। তাদেরকে যে কোনো কিছুতে মোটিভেটেড করা সম্ভব অন্যদের স্বার্থে, অন্যদের মতো করে। তাদের নিজস্ব ভাবনা নেই, মানে একটা শূন্যতা তাদের মধ্যে রয়ে গেছে। মানে কেউ ভাবছে, কেউ ভাবছে না। কেউ ভাবছে না। সেখানে যারা ভাবছে তারা কি সংখ্যালঘু না? যারা ভাবছে তারা অবশ্যই সংখ্যালঘু না। যারা ভাবছে তাদের সংখ্যাটাই আসলে বড়, এবং তারাই আসলে প্রতিনিধিত্ব করছে দেশের, এবং আগামীতে প্রতিনিধিত্ব করবে বলে আমি মনে করি। আমরা তাদের শোরগোলটা দেখতে পাই কিনা, নাকি তারা খুব নিভৃতে কাজ করছে? অনেকে কাজ করছে, নিভৃতেই কাজ করছে। সেই প্রচারটা হয়তো পরে আসছে, বা আমরা হয়তো কিছুদিন পর জানছি, সঙ্গে সঙ্গে জানতে পারছি না। কিন্তু যে গুরুত্বপূর্ণ কাজটা হওয়ার, সেই কাজটা কিন্তু হচ্ছে। আর অনেকের কাজ আবার দ্রুত প্রচার পাচ্ছে। এটা প্রচারেরও একটা বিষয় আছে, আমাদের গণমাধ্যমের একটা বিষয় আছে। নানান কারণে প্রচার পাচ্ছে, সহজলভ্যতা। যে কাজটা সামনে আসার মতো না সেটাও সামনে চলে আসছে, যে নিভৃতে কাজ করছে আসার কথা তারটা আসছে না। হ্যাঁ, অনেককে হয়তো আমরা নিয়ে আসছি না, বা নিয়ে আসতে পারছি না, বা নিয়ে আসার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আসলে আমাদের যতটা ততটা হচ্ছে না। জুলাস ভাইয়ের পর্যবেক্ষণ কি মানে একই রকম, যে একটা মিশ্র যেটা প্রতিক্রিয়া, যেটা যেমন ভাই বললেন যে কাজ হচ্ছে, কেউ নিভৃতে কাজ করতে পারে, যে একটা খুব শেষে যে আলোচনাটা, যে আমরা গণমাধ্যম যে কাজটা করি, যে কম কাজ, হালকা কাজ, নানা রকম কাজ আছে, বা যে কাজটা আসলে এইভাবে সামনে আসার মতো না, এতটা প্রচার পাওয়ার মতো, তাকে আমরা প্রচার করে দিচ্ছি। এবং যিনি বা যে তরুণ একটা ভালো কাজ করছে, সেটা অন্যের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হতে পারে, সেটাকে হয়তো আমরা ওইভাবে সামনে আনছি না। সেটা নিয়ে যদি বলি। ওনার সাথে আমি একমত। তবে আমি মনে করি যে তরুণরা যেভাবে ভাবছে এখন, তারা আমি আগের যে কোনো সময়ের চেয়ে আমি মনে করি যে তারা অনেক বেশি অ্যাডভান্সড। টেকনোলজির দিকে যদি তাকাই, তাহলে তারা অনেক কিছু এখন চট করে তারা ধরে নিতে পারে, এবং তাদের যে শিক্ষা, তাদের যে স্কুলিং, তাদের যে পরিবার, এটা একটা অংশ। কিন্তু এটার আবার নানা রূপ আছে। আমি মিডিয়ার প্রসঙ্গটা আসি, তার আগে শহরে মধ্যবিত্ত যেটা আছে, তাদের একটা ক্যাটাগরি আছে। আবার গ্রামে যারা একটু সচ্ছল, তাদের একটা ধরন আছে। আবার যারা একেবারে খেটে খাওয়া মানুষের সন্তান, বা ধরেন যারা কোন রকমে জীবনযাপন করেন, তাদের সন্তানদের মধ্যে আবার আরেক ধরনের ভাবনা আছে, হতাশা আছে। শহরের একটা হতাশার জায়গা হচ্ছে মাদক কেন্দ্রিক, সেই জায়গা থেকে মাদকে জড়িয়ে পড়া। মফস্বলে সেটা হচ্ছে, কিন্তু তাদের আবার অনেকের সুযোগের অভাব। সেই জায়গা থেকে তারপরে তরুণরা ভাবছে না, সেটি মনে করে কোনো কারণ নেই। এবং আমি ওনার সাথে একমত যে এক ধরনের মিশ্র চিত্র দেখতে পাই। এবং বাংলাদেশের সাম্প্রতিক যেসব বড় বড় ঘটনা ঘটলো, বিশেষ করে যুদ্ধাপরাধের যে বিচার, শাহবাগে এক ধরনের সেগুলোতে আমরা দেখেছি তরুণরা, এবং যারা তরুণ হচ্ছে মাত্র, তাদেরও কিন্তু অংশগ্রহণ ছিল। এটা তাদের অংশগ্রহণ মানে তাদের পরিবার থেকে এসছে, যারা এই মূল্যবোধকে ধারণ করেন, তারাই তাদেরকে নিয়ে আসে, সেটি স্বাভাবিক। পাশাপাশি যেটা হচ্ছে যে আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে খুব সম্ভবত 25 বছর বা 30 বছরের 16 কোটি মানুষের দেশে প্রায় 4-5 কোটি আছে ছেলে মেয়ে।
এই 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 এবং সর্বশেষ না 2008-এর যে ইলেকশন হলো সেই সময় আমরা প্রায় 1 কোটি নতুন ভোটার পেয়েছিলাম। এটা কিন্তু সব তরুণ, এরা এতদিনে আবার বেড়ে উঠেছে, তাদের ভাবনার জায়গা, তারা কিন্তু মাঠে কাজ করছে, তারা নানা জায়গায় স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে তারা অলরেডি কর্মক্ষেত্রে ঢুকে যাচ্ছে। তো প্রতি বছর আমাদের এই 40-50 লক্ষ যে নতুন ছেলে মেয়ে আসে, যারা তরুণরা মাঠে চলে আসছে, তাদের ভাবনার জায়গাটা অনেক জায়গায় পরিষ্কার। আমি তাদেরকে খুব লাউড মনে হয় আমার অনেক সময়। আমরা দেখি যে কোনো ওরকম কোনো ক্যান্টিনে যেখানে ছেলেমেয়েরা বসে তারা প্রচুর কথা বলে, এটা আমার ভালো লাগে এই কারণে যে তাদের মধ্যে অ্যাক্টিভিটিস আছে, তারা অনেক কথা বলতে জানে। দিস ইজ ভেরি পজিটিভ আমার কাছে। আর মিডিয়ার ক্ষেত্রে যেটা বলেন, মিডিয়া যে তরুণদের হাইলাইট করছে না সেটা নয়, তবে আমি মনে করি যে আমাদের একটু মাঠে আরো বেশি যাওয়া প্রয়োজন এবং তরুণ প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে উৎসাহ দেয়া এবং আরো বেশি করে আমরা করছি, মিডিয়া তার রোল করছে, কিন্তু আমাদের মিডিয়া সত্যিকার অর্থে এত বেশি রাজনীতি কেন্দ্রিক, তার বাইরেও নানাভাবে এসছে এবং পত্রিকাগুলো বিশেষ করে তারাও কিন্তু তরুণদের নিয়ে হাইলাইট করে। আপনি দেখবেন যে অনেক পত্রিকা, লিডিং পত্রিকা, তারা কিন্তু তরুণদের নিয়ে নতুন নতুন পাতা বের করেছে, যেটা 5 বছর আগে ছিল, 10 বছর আগে ছিল। জব্বার ভাই, জুলাস ভাই যেখানে ওই যে রাজনীতি কেন্দ্রিকতার কথা বলছিলেন যে অনেকটাই আমরা রাজনীতি কেন্দ্রিক চিন্তার দিক থেকে, সেই জায়গায় কি আমরা রাজনীতি থেকে যে তরুণরা আসলে কতটা এখন রাজনীতি নিয়ে ভাবেন? প্রথমত হচ্ছে রাজনৈতিক সচেতনতাটা তো জরুরি, হ্যাঁ, যেটা আমি মনে করি তার মধ্যে এক ধরনের একটা পলিটিক্যাল আদর্শ, রাজনৈতিক চিন্তা দর্শন থাকবে বা থাকা উচিত। এখনের তরুণরা যথেষ্টই, মানে আমার যে অবজারভেশন, আমার যা দেখা, আমি নিজে একটা সংগঠনের সঙ্গেও জড়িত, সুচিন্তা ফাউন্ডেশন। তো আমরা সেখানে কাজ করতে গিয়ে দেখেছি মূলত এটা ইয়ংদেরই প্ল্যাটফর্ম এবং আমাদের কিন্তু ঢাকার বাইরে কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচুর কাজ রয়েছে এবং রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে অনেক বেশি। আমার যেটা মনে হয়, অনেকে মনে করে যে না, মানে বিশেষ করে ফেসবুকের নানান ধরনের স্ট্যাটাস নিয়ে বলা হয় যে তারা পলিটিক্স হেট করে, তারা পলিটিক্স পছন্দ করে না, পলিটিক্স আসলে তাদের বিষয়ে বিমুখতা আছে। কিন্তু আমার মনে হয় না এটা আসলে সব অর্থে সত্যি, বা যারা আসলে পৌঁছায় না তাদের কাছে এটা মনে হয়। কিন্তু আমরা তো ঢাকার বাইরেও কাজ করতে গিয়েছি এই সংগঠনটির, তো তখন আমরা দেখেছি রাজনৈতিক সচেতনতা আছে এবং এটি যথেষ্ট বেড়েছে। আচ্ছা, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু নানান ধরনের ক্যাম্পেইন হচ্ছে, প্রচার হচ্ছে, কাজ হচ্ছে এবং তারা এই বিষয়গুলোকে ধারণ করে। এই যে আমরা বলছি যে নেতৃত্ব তৈরি করা, এই একটা রাজনৈতিক একটা মানে পদ্ধতিগত তো বিষয় আছে নেতৃত্ব তৈরির, আমরা ছাত্র সংসদের কথা বললাম, এবং সেই জায়গায় এখন যেটা জব্বার ভাই বললেন যে রাজনৈতিক সচেতনতা আছে, আমরা ফেসবুক দেখে আমরা অনেক সময় ভুল বুঝি, হ্যাঁ, বা ভুল প্রচারণাও আছে তরুণদের নিয়ে, তারা রাজনীতি পছন্দ করে না, কিন্তু সচেতনতা আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে আছে, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আলাদা এক ধরনের দুর্বলতাই আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু যে নেতৃত্বের জায়গা থেকে, রাজনৈতিক দর্শন তৈরির জায়গা থেকে সেই প্রক্রিয়াটা সাধারণ পারসেপশন কি, যেটা একটা খারাপ কাজ। হ্যাঁ, এখন আমি আমার সন্তানকে আমি তো খারাপ কাজে পুশ করব না, হ্যাঁ, তো এই যে এক ধরনের কমন একজন পারসেপশন, সেই পারসেপশন থেকে জিনিসটা হচ্ছে যে রাজনীতি বিমুখতা তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে আমরা বাসায় বাচ্চাদের সাথে রাজনীতি তো কোনো শুধুমাত্র দলীয় একজন একজনকে গালি দিল সেই বিষয় নয়, রাজনীতিটা আমার ইতিহাস আছে, আমার সামনে তাকানোর বিষয় আছে, আমার দেশের শুধু না, আমার আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। এখন আমার বাসায় যদি শিক্ষার মানে উদ্দেশ্য কিন্তু রাজনীতি, সেটাই, সেই জায়গা থেকে যদি আমি ভালো উদাহরণগুলো নিয়ে যদি আমার সন্তানদের সাথে কথা বলি, তাহলে তরুণরা অবশ্যই রাজনীতির প্রতি আকৃষ্ট হবে। এবং রাজনীতিটা কি, রাজনীতিটা এটা এক ধরনের সাংগঠনিক বিষয় এবং এটা একটা সংগঠন, একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা এক ধরনের কি বলে, এক ধরনের অপরাধের বা এক ধরনের বাজে কাজের যে নমুনা তৈরি করেছে, যে প্রতিকৃতি তৈরি করেছে, নৈতিক অবক্ষয়ের জায়গা, সেই জায়গা থেকে এগুলো হয়। তবে তরুণরা রাজনীতিতে আসছে না, মেধাবী ছেলেমেয়েরা আসছে না, আমি দেখছি না। আমি এইবারও দেখলাম যে আমার পরিচিত লোকজনের মধ্যে খুব ইয়াং, তারা নিজেদের ব্যক্তিগত শিক্ষা জীবনে খুব সফল, পাশাপাশি তারা আবার ছাত্র রাজনীতির সাথে জড়িত। কারণ কি, এবং তারা যখন কথা বলে তাদের কিন্তু কথার মধ্যে এক ধরনের ইতিহাস চেতনা, দেশ
নিয়ে যে ভাবনা ভাবনা, তার যে সামনে তাকানোর যে তার প্রক্রিয়া, এটা কিন্তু আলাদা। যে ছেলেটি বা যে মেয়েটি তরুণ, তারা যখন এই বোধটা তার ভিতরে থাকে, তখন কিন্তু তার ডেলিভারি হয় অন্যরকম। ধরেন যে ছেলেটি বা মেয়েটি বিজনেস করতে যাচ্ছে তরুণ বয়সে, তার মধ্যে কিন্তু এক ধরনের নেতৃত্ব তৈরি হচ্ছে। যে টেকনোলজি নিয়ে কাজ করছে তার মধ্যে রাজনৈতিক নেতৃত্ব না হলেও তার কিন্তু সাংগঠনিক এক ধরনের নেতৃত্ব তৈরি হচ্ছে। এদেরকে যদি প্রপারলি নার্চার করা যায় তাহলে অবশ্যই তাদেরকে রাজনীতি সচেতন করে। আমরা তো একটা সময় যখন বেড়ে উঠেছি তখন ৭ই মার্চের ভাষণ বলে যে একটি জিনিস আছে যেটা এত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ইতিহাসে, সেটা আমরা দেখি নাই, টেলিভিশনে আমরা দেখতে পেতাম না, এটাকে সাপ্রেস করা হতো। এখন অনেক ওপেন, আপনি যদি নাও দেখান তাতে কোনো সমস্যা নেই। সামাজিক মাধ্যম আছে, ইউটিউব আছে, অন্যান্য ওয়ে আছে যেগুলো থেকে আপনি জানতে পারেন। যার জন্য হচ্ছে যে রাজনীতি সচেতন ভাবে তরুণরা বেড়ে উঠছে বলে আমি মনে করি, এবং মিডিয়া সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কখনো কখনো যে এটাকে ভুল পথে পরিচালিত করা হয় না তা না, কিন্তু আমি মনে করি যে এটা পজিটিভ দিকই বেশি। এবং যত বেশি আমরা তরুণদেরকে এইসব কর্মকাণ্ডের সাথে এবং এইসব উপাদান সামনে নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা লাভবান হব। তবে একটি আশার কথা, সেটা হচ্ছে ওই যে বললাম যে এখনকার তরুণরা তারা সাদাকে সাদা বলতে জানে, কালোকে কালো বলতে জানে। এবং সেই জায়গাটাই যে জানতে চাচ্ছিলাম, আপনি মোটামুটি উত্তরটাও দিলেন যে তারা একটু নির্মোহই থাকতে, নির্মোহভাবেই যে যাচাই বাছাই করতে পারছে, প্রভাবিত খুব একটা করা যাচ্ছে না। তারা ইতিহাসকে চিনতে পারছে, তারা ওই যে আপনি বললেন সাদাকে সাদা কালোকে কালো সেটা বলতে পারছে। হ্যাঁ, যেটা তো আমরা এক ধরনের ভাবে প্রভাবিত হতাম হয়তো, বা প্রভাবিত পরিবেশটা সেরকম হয়তো ছিল না, এখনো প্রভাবিত হচ্ছে না। প্রভাবিত হতে তো অসুবিধা নেই, কিন্তু আমাকে দেখতে হবে যে কোন পথটা কি। সেটাই আমি কি এখন যেমন আপনাকে যাচাই করে নেওয়া একটি, আমি যেহেতু সাম্প্রতিক ঘটনা, যেমন ধরেন যে অর্ক নামের একটি ছেলে কল্যাণপুরের যে অপারেশন হলো সেখানে মারা গেল। সে একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছে, কিন্তু হঠাৎ করে অন্য একটি জগতে ঢুকে গেল। আমি তার বাবাকে প্রশ্ন করেছিলাম যে আপনার কেন মনে হলো। উনি খুব দুঃখ করে বলছিলেন যে আমার স্ত্রী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং আমার বাসায় রেগুলার রবীন্দ্রসঙ্গীতে আসর বসতো, এবং আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা, তারা আমার বাসায় আসতেন। আমি বললাম যে এই যে ঘটনাটি ঘটলো, আপনার তরুণ একটি ছেলে সে এই লাইনে চলে গেল, কেন আপনার মনে হয়? তো উনি বললেন যে খুব সম্ভবত আমি ওকে জীবনের ফিলোসফি নিয়ে কথা বলিনি, খুব সম্ভবত আমার অ্যাটেনশনটা একটু কম ছিল। এটা থেকে একটু বোঝার চেষ্টা করলাম যে এত কিছু আয়োজনের পরেও তার কোনো অভাব ছিল না, তার কোনো কিছুর ভালো জায়গা পড়াশোনা করছিল, তার একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, তাহলে কেন যায়? ঘাটতি কিছু তো যার জন্য হচ্ছে যে এই কারণে আমাদের যে পরিবারের যে দায়িত্ব, সেই জায়গাগুলোতে তরুণদের যদি আমরা রিলেট করতে না পারি তাহলে সেখানে অপচয় হয়। এবং যে বিষয়টি এই ক্ষেত্রে আমার বোঝার দরকার ছিল সেটি হলো যে এই মনস্তাত্ত্বিক, ফিলোসফিক্যাল এইসব জায়গায় যখন আমরা গ্যাপ তৈরি হয়ে যায় তরুণদের সাথে, কারণ তরুণরাই তো প্রভাবিত হবে ভুল পথে অথবা ভালো পথে, কারণ তার তো জগৎ দেখার চোখ কাঁচা। তার সেই তরল। আমার সমাজ, আমার পরিবার, আমার স্কুল, আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান এখানে প্রভাব বিস্তার করে। এগুলো কোন দিকে আমাকে ধাবিত করছে সেই বিষয়গুলোতে আমরা যদি সচেতন না হই তাহলে তরুণরা অন্যদিকে চলে যেতে পারে, এটাই স্বাভাবিক। সে জায়গা থেকে জব্বার ভাই, এই যে তরুণদের তরল মনে, এই যে যেটা জুলাস ভাই বলছিলেন যে নানা প্রাতিষ্ঠানিক কথাও বললেন যে প্রভাবিত হবেই, সেই জায়গা থেকে শুরু করেন। এখন উনি তো যেটা বলেছেন, আমি তো মানে অনেকটাই উনি বলেছেন। আসলে তরুণদের মধ্যে আমরা কতটা পৌঁছাতে পারছি বা তাদের বাবা মা কতটা পৌঁছাতে পারছে, দেখা যাচ্ছে যে দার্শনিকতার কথা বলা হচ্ছে, দেখা যাচ্ছে ছেলেটি কিংবা মেয়েটি তার ঘরে একা একা থাকছে, একা একা সময় কাটাচ্ছে, সে তার মতো বাইরে যাচ্ছে, আবার বাবা মা একটু ডিটাচ হয়ে তাদের মতো বাইরে যাচ্ছে। মানে কমিউনিকেশনটা নেই, মানে যোগাযোগটা নেই। হ্যাঁ, একই বাড়িতে ডাইনিং এ বসে আছে, তিনজন তিনটা মোবাইলে গেম খেলছে কিংবা টেক্সট করছে, অথচ কারো তিনজনের মধ্যে কোনো কথা নেই, তিনজনের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। এই একটা দূরত্ব থেকে যাচ্ছে।
যেটা তরুণদের জন্য মানে তরল মনে আপনি যেটা বললেন, যেটা এক ধরনের ঝুঁকি এবং আশঙ্কা থেকে যায় যে অন্য কিছু এসে প্রভাব বিস্তার করবে। আরেকটা হচ্ছে যে সংস্কৃতির যে ব্যাপারটা, শুধু একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম কিংবা একটা কবিতা আবৃত্তি শুনলাম, এটাই তো সংস্কৃতি না। আমার চারপাশে সবকিছু মিলিয়েই আমার যে সংস্কৃতি, বেড়ে ওঠা, আমার যে দেশটার বেড়ে ওঠা, আমার যে পরিবার, চেতনাগত আদর্শের মধ্যে দিয়ে দেশটা এগিয়ে গেছে, এই সব কিছুর সঙ্গে তার ইন্ট্রোডিউসিং কতটা, তার পরিচয় কতটা, সেটার সঙ্গে কতটা রিলেট করতে পারছি এবং তার সবকিছু পরিবেশ প্রতিবেশের সঙ্গে সে কতটা মিলিয়ে। যুক্ত। এবং আপনি দেখবেন যে দুই ধরনের ছেলে পেলে, আগে ধারণা করা হতো শুধু মাদ্রাসার ছেলেগুলো জঙ্গি হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে না, ইংরেজি মাধ্যমের ছেলেগুলো জঙ্গি হচ্ছে। এ ধরনের আসলে মাদ্রাসা বা ইংরেজি মাধ্যম বিষয় না, মাধ্যম হচ্ছে যে ডিটাচমেন্ট। একজন চাচ্ছে আমি আরবীয় হয়ে যাব, আরেকজন চাচ্ছে আমি ইংরেজ হয়ে যাব। তিনি কিন্তু মানে নিজের দেশের আমি আমার মতো হব, আমি বাংলাদেশি হব, মানে এই মাটির সাথে সম্পর্ক না, না। মাটির সাথে সম্পর্ক না, আমি এই দেশের হব সেটা না। দুইজন দুই দেশের হয়ে যাচ্ছে। এরা মানে ভাত চিনে না, রাইস চিনে, ফাস্ট ফুড চিনে। মানে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব ইতিহাস, এগুলোর সঙ্গে ডিটাচমেন্ট। সো তার তেমন হবেই, অন্য যে কেউ এসে সেই জায়গায় সুযোগ নেবে। এই জায়গা থেকে জুলাস ভাই, আমরা তো তার লক্ষ্যটা যেটা আপনি এবং বলছিলেন, আত্মপরিচয়ের হ্যাঁ, সংকট, আত্মপরিচয়ের সংকটটা, যেটা যে ওর বাবা যেটা বলছিলেন যে যে ওই জায়গাটাই আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারছি না। কারণ এই অর্কের কথা যদি আবার বলি, সে তো এই দেশে বড় হয়েছে, তারপরে তাকে পাঠানো হয়েছে আবার এখানে এসে পড়াশোনা করেছে, কিন্তু ওই যে নিজের ঘরের ভিতরে যখন যেটি জব্বর ভাই বললেন যে আইসোলেটেড হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো থাকছে, দেখা যাচ্ছে যে কে কোথায় কোনো খবর নেই, ঘরের মধ্যে বসে গেমস খেলছে ইত্যাদি। ঠিক আছে, সেগুলো পার্ট অফ এখনকার যুগের ছেলে মেয়েরা এসব পছন্দ করে, কিন্তু আমার ওখান থেকে সরিয়ে ফেলার কিছু নেই। কিন্তু দিনের শেষে আসলে কি দাঁড়ায়, দিনের শেষে আমার যে রাজনীতি, আমার যে ইতিহাস, আমিও যে আমাকে নিয়ে গৌরব করতে পারি, আমার যে গৌরবের ইতিহাস আছে, সেটিকে যদি আমি আমার প্রজন্মের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে ইনজেক্ট করতে না পারি, সেটিকে যদি তাকে বোঝাতে না পারি, তাহলে কি হয়, ডিটাচমেন্ট তৈরি হয়, যেটি হলেন এক ধরনের আইসোলেশন তৈরি হয়, মনোজগতে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়। এই বিচ্ছিন্নতার কারণে দেখা যাচ্ছে ওই শূন্যতাটায় অন্য একটা আদর্শ ফিলোসফি ঢুকে যাচ্ছে। ঝামেলার জায়গাটা হচ্ছে যে মানে ওই যে যেটা বলে যে আরব হতে চাচ্ছে, ইংরেজ হতে চাচ্ছে, কিন্তু মাঝখানে আমরা আমাদের সন্তানদেরকে বলছি না যে আমার দেশের মাটিটা এটেলো আবার দোয়াশো। এটার মানে কি, এটা এক ধরনের ইন্ডিকেশন দেয় মানে যে আমি আন্তর্জাতিকতা আমার নিয়ে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে যে মুখোশ পড়াটা, আন্তর্জাতিকতা নিয়ে ঝামেলা নেই, ঝামেলা নেই, মুখোশ পড়াটা, সেই জায়গা মুখোশ নিয়ে আছে। আচ্ছা, আমরা বিরতিতে যেতে চাই, এসে আলোচনা তুলতে চাই যে এই যে তরুণদের কথা বলা হচ্ছে, আত্মপরিচয়, অনেক কিছু কথা আমরা বললাম, আমরা তাদের সামনে কাদেরকে তারকা হিসাবে সামনে আনছি যে তুমি তাকে অনুসরণ করো, বা তার সামনে আনা বলারও দরকার নাই। তা আমরা এই যে গণমাধ্যম সহ আমাদেরও একটা দায়িত্ব, যেটা আমরা গণমাধ্যমে যেহেতু আমরা সবাই কাজ করছি, সেই জায়গা থেকে আমরা এই তরুণদের সামনে বা যারা তরুণ হবে আগামী দিনে, তাদের সামনে প্রতিকৃতিগুলি কাদের আনছি, যে তারা সেই তাদের মতো হতে চাইবে, তাদেরকে দেখে ভাববে যে এটাই হচ্ছে, আমি যদি ইংরেজিতে বলি হিরোইজম, বা এই যে ইন্সপিরেশনের জায়গাটা, তারাই তারকা। একটা জিনিস জুলাস ভাই বলেছেনও কিছুটা, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের অনেক বিষয় সাপ্রেস করা হতো বা চাপিয়ে রাখা হতো, বা অতটা প্রচার হতে দিত না, এমন একটা সময় কিন্তু ছিল। এখনো একটা অংশ, সেটা হচ্ছে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, স্বাধীনতা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে জিয়ে রাখে, এই বিষয়গুলোকে জিয়ে রাখেই বিভ্রান্ত করার জন্য। এবং কাদেরকে বিভ্রান্ত করার জন্য? তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য। কারণ তারা যেহেতু নতুন তরুণ, সুতরাং তাদের চিন্তার মধ্যে যদি বিভ্রান্তিটা ঢুকিয়ে দেওয়া যায়, সংশয় ঢুকিয়ে দেওয়া যায়, খুব ইফেক্টিভ কাজ দিবে। এবং তারা এই অ্যাডভান্টেজটা নিতে চায়। যখন তারা দেখে যে স্বাধীনতা নিয়ে বিতর্ক, স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক, তখন তারা বিভ্রান্ত হয়। কারণ এই বিষয়গুলো নিয়ে তো আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। ডেফিনেটলি আমাদের অনেক রোল মডেল আছে যাদেরকে আমরা ফলো করতে পারি, তবে এই দেশের জন্য সবচেয়ে বড় রোল মডেল হলো আমি মনে করি সাধারণ মানুষ। কারণ আপনি দেখেন এই দেশের লক্ষ লক্ষ কৃষক কিছু ছাড়াই, তারা কোনো সহযোগিতা ছাড়াই তারা মুক্তিযুদ্ধে 16 কোটি মানুষকে খাওয়াতে পারে, চাল সরবরাহ, ধান সরবরাহ করতে পারে, সবজি সরবরাহ করতে পারে। এদেশের কোটি কোটি মানুষ তারা মুক্তিযুদ্ধ করেছে, অস্ত্র নেই, কিচ্ছু নেই, অতর্কিতে একটা হামলা হয়েছে, এর চেয়ে বড় রোল মডেল কি হতে পারে? আমরা যুদ্ধ জয় করেছি। এই ধারণাটাই আমার কাছে রোল মডেল।
অবশ্যই একজন বাংলাদেশ নিজে ব্যক্তি। বাংলাদেশ আমার এত ছোট একটি দেশ। আমার এক বন্ধু সুইডেনের আমাকে ঢাকায় বলছিলেন, ঢাকায় একটি চাকরি করতে এসেছিলেন উনি বলছিলেন যে দেখো তোমাদের এই সমস্যা ওই সমস্যা। আমি বললাম তোমার দেশ আমার চেয়ে 6-7 গুণ বড়, মানুষ হলো 90 লাখ, আর আমার ঢাকা শহরে মানুষ হচ্ছে বা এই বৃহত্তর ঢাকা মানুষ হলো 2 কোটি। তুমি আমার সমস্যা থাকবে না তো তোমার সমস্যা থাকবে। আমি কিভাবে বেঁচে আছি আমি তো দেখেছি যখন রিপোর্টিং এর জন্য বিভিন্ন সময় সাইক্লোনের পরে সম্প্রতি যেগুলো হয়েছে 2007-এর সিডর, আইলা ইত্যাদি, ওখানকার মানুষ কিচ্ছু লাগে না, পরের দিন সে ঘুরে দাঁড়ায়, ওই মুহূর্তে ঘুরে দাঁড়ায়, ঝড় থামার সাথে সাথে ঘুরে দাঁড়ায়। না, যে আমি একবার একটা বন্যা কভার করতে গিয়েছিলাম, মনে আছে, গাইবান্ধায়। সেখানে কি দেখলাম যে আমরা যে দেখলাম যে তার মধ্যে কিন্তু তারা তাদের জীবনকে আবার নতুন ভাবে, তাই না, পানি নামেনি, ওখানে এসে ঘর বাঁধছে, ওখানে বাঁশটা একটু উঁচু মাচা করে ওখানে এসে ঘুমাচ্ছে। এই যে সংগ্রাম, তার যে বাছুরটাকে রাখছে, হ্যাঁ তার বাছুরটাকে রাখছে, তারপরে যে বীজ ব্রহ্মপুত্রের চরে আমরা গিয়েছিলাম একসাথে, এরকম অসংখ্য ঘটনা আছে মানুষের। আমাদের অনেক 71-এর পরেও কিন্তু আমরা লড়াইয়ের মধ্যেই আছি। আরো দেখেন সামাজিক লড়াই, অবশ্যই, এবং সম্প্রতি দেখেন একটি আন্দোলন হয়েছে আমাদের এখানে 3 মাস ব্যাপী। আমরা প্রত্যেক আতঙ্কিত ছিলাম, রাস্তায় বেরোলে কখন কে পেট্রোল মারে আমাদের কোনো এ ছিল না। আপনি দেখেন আমি রাতে যখন অফিস থেকে ফিরতাম অথবা কাজ শেষে ফিরতাম, আমি দেখি যে প্রতিদিনের মতো এখনকার মধ্যে এত না হলেও শত শত ট্রাক কারণ বাজার দিয়ে পার হচ্ছে। তারা কারা? তারা জীবন সংগ্রামে জয়ী নায়ক। তার পরিবার, তার স্ত্রী তাকে ধরে রাখছে না। ওনারা আমাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের প্রয়োজনে তারা প্রত্যেকেই এক একজন রোল মডেল। এই কথাগুলোকে আমাদের সন্তানকে যে এসি ক্লাসরুমে বসে পড়াশোনা করে, এসি রুমে ঘুমায়, তাকে আমরা বলি, তাকে যদি এটা হলো আমার জাতীয়ভাবে, আমার আঞ্চলিকভাবে অনেক রোল মডেল আছে, আমার আন্তর্জাতিকভাবে অনেক রোল মডেল আছে। কারণ এখন বিশ্বায়নের যুগ, এই যুগে অনেক ধরনের রোল মডেল। এখন আমার রোল মডেল হয় যদি হয় শুধু ছোটা ভীম আর বড় ভীম, সে আমার রোল মডেল। আমার রোল মডেল মিনা যে কার্টুন, আমার রোল মডেল, আমার মেয়েদের জন্য রোল মডেল মিনা। সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। হ্যাঁ, আমার রোল সেটাই, জায়গাগুলো আমি যোগ করতে চাই যে আমার মেয়ের কাছে বা আমার ছেলে মেয়ের কাছে, আমাদের সন্তানদের কাছে খনাও রোল মডেল, মিনাও রোল মডেল। আমার কাছে রোল মডেল সেই রিক্সাওয়ালা ভদ্রলোক যিনি 50,000 টাকার ঘড়ি ফেলে গেছে, তাকে বসুন্ধরা সিটিতে গিয়ে আবার খুঁজে তাকে দিয়ে আসে। আমার কাছে রোল মডেল উনি। এবং এই যে আমরা একদম সাম্প্রতিক সময় একদম এই যে আমাদের মেয়েরা যে ফুটবলে জয়ফুল, সেই জায়গা যার জন্য হয়েছে যে আমাদের রোল মডেলের কোনো অভাব নেই। আমাদের চিনাতে হবে, আমাদের মনোজগতে, আমাদের ভাবনার জগতে সত্যিকার অর্থেই এগুলোকে নিয়ে কথা বলতে হবে, পরিবারে কথা বলতে হবে, খাবার টেবিলে কথা বলতে হবে। তাহলে হবে কি, তরুণরা বিপথে যাবে না। তাদের সামনে চাকচিক্যর বাইরে যে একটা জীবন আছে, যে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়, যে জীবন সংগ্রামে জয়ী হতে হয় মানুষকে, এই বোধ, এই ধারণা যখন তাদের মধ্যে ঢুকবে, তখন আর তরুণদের নিয়ে ভাবনার কিছু আমি দেখি। আমার মনে হয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে জীবনের কষ্ট এবং সংগ্রাম, এটি বুঝতেও দেওয়া প্রয়োজন সন্তানদের। কারণ জীবনের যে সংগ্রামটি, এই সংগ্রামটি জীবনের জন্য খুব প্রয়োজন। সুতরাং সে যদি সবসময় শুধুমাত্র বিত্ত বৈভব আর পাওয়ার মধ্যে থাকে, তাহলে সে বুঝতে পারবে কখনো কখনো না পাওয়াটাও জীবনে পাওয়া। আর আরেকটু অ্যাড করতে চাই যে বঙ্গবন্ধু যে তার যে ব্যাকগ্রাউন্ড, আমরা তার নিজে হাতে লেখা যে আত্মজীবনীটি, অসমাপ্ত আত্মজীবনীটি দেখি, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে দুরন্তপনা, তার যে খুবই হাম্বল একটা ব্যাকগ্রাউন্ড, খুবই সাধারণ সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ড থেকে, একটা পরিবার থেকে উঠে আসা, এবং সেখানে কিভাবে সংগ্রামের মাধ্যমে কিভাবে এত ঘাত প্রতিঘাত অতিক্রম করে কিভাবে জাতীয় নেতা হয়, যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যায়, বড় রোল মডেল কি হতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।